23শে ফেব্রুয়ারি, দিমিত্রিয়স পেত্রাদস, যুব ভারতী। কিছু মনে পড়ছে? আমি হঠাৎ করে রিকল করলাম গত বছর আমার বানানো এই ভিডিওটা। 23শে ফেব্রুয়ারি 2025। সেই দিনকে আমার ভিডিও টাইটেল ছিল ভারত সেরা মোহনবাগান, দিমির গোলেই স্বপ্ন পূরণ মোহনবাগান সমর্থকদের। ইয়েস, 23শে ফেব্রুয়ারি 2025, এই যুবভারতী, এই মোহনবাগান এবং এই দিমিত্রিয়স পেত্রাতস এবং সেই ওড়িশা এফসির বিরুদ্ধে একটা রিমার্কেবল গোল। এবং মাথায় রাখা দরকার যে সেই দিনকে যে কোচ উল্টো দিকের ডাগ আউটে ছিলেন, আজকে সেই কোচ মোহনবাগানের ডাগ আউটে। ইতিহাস এভাবেই বোধহয় কোনো না কোনোভাবে ফিরে ফিরে আসে। আজকের দিনটা মোহনবাগান জনতার জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ গত বছর এই দিনে মোহনবাগান লিগ শিল্ড জিতেছিল, মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল। এবং পেত্রাতোসের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। গোটা সিজনে সেই অর্থে মলিনা তাকে ব্যবহার না করলেও, সেইভাবে তার এফেক্টিভনেস না দেখাতে পারলেও, এই দিনটাতে গত বছর দেখিয়েছিল যে পেত্রাতস কিন্তু জাত প্লেয়ার। আজকে পেত্রাতস আবারও প্রমাণ করলো এই সিজনের দ্বিতীয় ম্যাচে যে কতটা ইনভলভমেন্ট তার রয়েছে, সে কতটা মোহনবাগানের এই টিমটার সাথে একাত্ম হতে চাইছে, এবং তার মধ্যে সেই খিদেটা রয়েছে যে সে লং টার্মে মোহনবাগানেই থাকতে চায়। সেই ম্যাচ নিয়ে কথা বলবো, 2-0 গোলের রেজাল্ট, এবং অবশ্যই আবারও পরপর দুটো ম্যাচে 6 পয়েন্ট পাওয়া, মিনি ডার্বিতে যাওয়ার আগে, 5 দিনের মাথায় মিনি ডার্বি রয়েছে, সেই ম্যাচে যাওয়ার আগে একটা প্রপার কনফিডেন্স ফিরে পাওয়া, আবারও সেই টকবকে জায়গাতে থাকা, অ্যান্ড ডেফিনেটলি লিগ চ্যাম্পিয়নশিপকে যে দুটো তিনটে টিম টার্গেট করছে, ফাইট করছে, তাদের মধ্যে থেকে স্ট্রংলি থাকা। অবশ্যই মোহনবাগানের সব কিছু আজকের যা হয়েছে সব কিছু নিয়ে কথা বলবো। কালকে আমার একজন খুব ভালো ওয়েল উইসার তিনি কমেন্ট করেছিলেন ভালোবাসা থেকেই যে মোহনবাগানে কালকে, সরি, যুবভারতীতে কালকে ঝড় ফড় উঠবে না, কিন্তু চেন্নাইন এফসি ব্যাম্বু দিয়ে যাওয়ার পর যে তোমার বুকের ভেতর ঝড় উঠবে এটা আন্দাজ করতে পারছি। অনেকেই আছেন আমাকে এত ভালোবাসেন, এর জন্য আমি খুব কৃতজ্ঞ। কিন্তু অন্ততপক্ষে যতদিন ফুটবলটা দেখছি, ফুটবলকে বুঝছি, একটা আগাম ব্যাপার বুঝতে পারি যে কোন টিমের মধ্যে কতটা শক্তি রয়েছে, কতটা দুর্বলতা রয়েছে, সেই নিয়েই কথা বলি। সেই দিক থেকেই মনে হয়েছিল চেন্নাইন এফসি হয়তো খাতায় কলমে একটা স্ট্রং টিম দেখাতে পারে তারা, বাট স্টিল মোহনবাগানের যে স্ট্রেংথ রয়েছে খাতায় কলমের বাইরে ও মাঠের মধ্যে, সেখানে যুবভারতীতে ঝড় উঠবেই, এবং সেই ঝড় হবে সবুজ মেরুন ঝড়। আর সেই সবুজ মেরুন ঝড়কে যারা শুধু ঝড় না, কালবৈশাখী বা সাইক্লোনে রূপান্তর করে দিল, সেই মোহনবাগান জনতা আজকে কিন্তু গোটা মাঠে ভর্তি হয়েছিল, তারা আজকে উইটনেস করেছে। যদি ম্যাচের প্রসঙ্গ বলি তাহলে শুরুতেই বলবো যে স্টার্টিং 11-এর কথা। কালকে মোটামুটি যে স্টার্টিং 11 প্রেডিক্ট করেছিলাম যে মোহনবাগানের একটা অলমোস্ট আনচেঞ্জড 11 থাকতে পারে, ম্যাক্সিমাম একটা ব্যাকলাইনে চেঞ্জ আসতে পারে, কিন্তু তার চান্স কম। সেটাই হয়েছে। সের্জিও লোবেরা তিনি কোনো পরীক্ষা নিরীক্ষার রাস্তাতে হাঁটেননি। তিনি প্রথম ম্যাচে যে স্টার্টিং 11 পেয়ে তিনি ম্যাচ জিতেছিলেন, সেই একই স্টার্টিং 11 তিনি আজকেও রেখেছিলেন। উল্টো দিকে চেন্নাইন এফসি, তাদের খাতায় কলমে যে ভালো টিম রয়েছে, সেই ভালো টিমের সব থেকে ভালো স্টার্টিং 11টাই আজকে যেটা নেমেছিল, আগের দিনও যেটা নেমেছিল। আগের দিনকে হয়তো অনেকেই বলেছিল দেখো ওদের একটা লাক ফ্যাক্টর, ওরা আনলাকিলি হেরে গেছে ম্যাচটা। কিন্তু মুম্বাই সিটি এফসি তারা তাদের পরবর্তী ম্যাচেও প্রমাণ করেছে কেরালার বিরুদ্ধে যে না, মুম্বাইয়ের মধ্যে ভাই স্ট্রেংথও রয়েছে, যে কটা ওদের প্লেয়ার রয়েছে তারা একটা ম্যাক্সিমাম লেভেল অবধি ওদের টিমটাকে ভালো পজিশনে টেনে নিয়ে যাবে। কিন্তু উল্টো দিকে চেন্নাইন এফসি যে তারা কতটা দুর্বল, সেটা বোধহয় শুধুমাত্র আগের ম্যাচে মাঠের মধ্যে প্রুভ হয়নি, আজকে সেটা পুরোপুরিভাবে সেট হয়ে গেল। এবং যারা সিরিয়াসলি চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকতে চায়, তারা যে কিছু টিমকে টার্গেট করে সেই টিম ম্যাচগুলোতে 3 পয়েন্ট করে তুলবে, সেটা প্রায় সবার ক্যালকুলেশন কমপ্লিট এই ম্যাচ উইক 2 কমপ্লিট হতে হতে। শুধুমাত্র কালকে প্রথমবারের মতো আমরা ওড়িশা এফসিকে মাঠে দেখব, কিন্তু জানি তাদের যা অবস্থা, স্ট্রং টিমগুলো এই ওড়িশা এফসির বিরুদ্ধেও কিন্তু ম্যাক্সিমাম পয়েন্ট তুলতে তুলতে এগিয়ে যাবে। নেক্সট বিষয়টা হচ্ছে গেম কন্ট্রোল। দেখো মাঝমাঠ যার, ভাই খেলা তার, মানে এই নিয়ে আমাদের আর কাউকে ভাবনা চিন্তা করতে হয় না এই বিষয়টাতে, যে একটা টিমের যদি স্ট্রং মিডফিল্ড হয় তাহলে সেই টিমের স্ট্রং রেজাল্টের দিকে সেই টিমটা এগিয়ে যায়। মোহনবাগান মাঝমাঠ শুধুমাত্র আপুইয়া থাপা কন্ট্রোল করলো না, রীতিমতো উল্টো দিকে থাকা বেমাম্মেরকে বা নগুয়েরাকে খাইয়ে ছাড়লো। মাঝে সাঝে দু একটা সুযোগ হয়েছে, টুকটাক ওপেনিং হয়েছে, সেগুলো একদমই ধর্তব্যের মধ্যে পড়ে না।
সেই অর্থে ভিসাল কায়েত কিন্তু টেস্টেড হয়নি। সেই অর্থে মোহনবাগান ডিফেন্স মেহতাব বা অ্যালবার্তো তাদের খুব একটা কিছু করতে হয়নি। অ্যালবার্তো এত পরিমাণে এগিয়ে এসে খেললো, এতটা হাইলাইন খেলছিল যেটা বলার নয়। হ্যাঁ, তারপর আমার বলতে হবে যে হয়তো সাইড ব্যাক নিয়ে একটু হলেও প্রশ্ন থাকতে পারে। হয়তো অনেক মোহনবাগান জনতার মধ্যে প্রশ্ন আসতে পারে যে শুভাশিস কি সত্যিই সেই লেভেল অফ ফুটবলটা ডেলিভার করছে যেটা হয়তো লাস্ট সিজনে বা তার আগের সিজনেও করেছে। তাহলে কিন্তু সেখানে উত্তর দিতে গিয়ে আমাদের সকলকে একটু থামতে হবে, একটা পজ নিতে হবে এবং আমাদের বলতে হবে যে সবেমাত্র দুটো ম্যাচ হলো, কোচ আপাতত একটা রাস্তাতে রয়েছেন, তিনি পরীক্ষা নিরীক্ষাও যেমন করছেন, তিনি একটা সেট স্টার্টিং 11কে রেডি করতে যাচ্ছেন। খুব বেশি তিনি সাফল করবেন না, কারণ 13টা মাত্র ম্যাচ রয়েছে, খুব বেশি ঘুরিয়ে ফিরিয়ে খেললে ছন্দপতন হতে পারে, সেই দিক থেকে ঠিক আছে। বাট ইয়েস, যে পুরনো শুভাশিসকে আমরা চিনতাম, হয়তো এই দুটো ম্যাচে আমরা সেই পুরনো শুভাশিসের ঝলক দেখলাম না। রাদার সেই জায়গাতে যদি শুরু থেকেই আমায় রানাওয়াড়ে আর অভিষেক টেকচাম সিং রাইট লেফটে স্টার্ট করতো, মনে হয় আরও বেটার লাগতে পারতো। যাক, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু এর বাইরে আমার পার্সোনালি মনে হয় না যে খুব বেশি পয়েন্ট নিয়ে কথা বলা যেতে পারে যে কোথায় খামতি রয়ে গেল। তার একটাই সবথেকে বড় কারণ যে অলমোস্ট খেলাটা বেশিরভাগ সময়ে যেন একপেশে হয়েছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার মাঝে মাঝে সত্যি বলছি আমার ঘুম পেয়ে যাচ্ছিল। কারণ যদি দুদিকে একটা কম্পিটিটিভ ফুটবল না হয়, যে ঠিক আছে চলো এদিক থেকেও আমি একটু দেখছি যে অপোনেন্ট আমাকে অ্যাটাক করছে, সেইটুকুও যদি আমি ফিল করতে না পারি একটা ম্যাচের মধ্যে, আমি কন্টিনিউয়াসলি দেখছি যে খেলাটা একদিকে হচ্ছে। ফার্স্ট হাফে পুরো খেলা আমার রাইট থেকে লেফটে চলছিল, সেকেন্ড হাফে পুরো খেলা আমার লেফট থেকে রাইটে চললো। তো এই যে একটা কোথাও ব্যাপার যে চলো আলটিমেট যা হয়েছে মানে যা যা অন্তত পক্ষে ম্যাচের মধ্যে উইটনেস করেছি, সেখানে আমার পার্সোনালি মনে হয় যে এই যে ট্রাঙ্কেটেড সিজন, এখানে অনেকগুলো অপোনেন্ট এরকম আসবে যেখানে আমার বা আমাদের সবার মনে হবে যে এক পেসে খেলা দেখছি, অ্যান্ড ডেফিনেটলি সেখানে হয়তো চোখ বন্ধ করে একটা সার্টেন টাইমের পর মনে হবে যে চলো এই টিমটাই চ্যাম্পিয়ন, মানে এই টিমটাই ম্যাচটা জিতবে। তো সেরকমই কিন্তু আজকে হয়েছে। আলাদা করে বলতে হবে পেত্রাতসের কথা, শুধুমাত্র যে গোলটা করেছে সেই গোলটা না, যেভাবে আগের ম্যাচের মতো এই ম্যাচেও নিচের দিকে নেমে আসছিল, বলটা হোল্ড করছিল, অলমোস্ট অলমোস্ট একটা বক্স টু বক্স মিডফিল্ডারের রোল প্লে করছিল। দেখো, অনেকেই বলে যে সের্জিও লোবেরা তিনি তার বেশ কিছু চয়েসের ফুটবলার রয়েছে, তাদেরকে ছাড়া তিনি খুব একটা ভালো কিছু করতে পারেন না। এর আগে সেটা আমিও মানতাম, মানে বললে এখানে মিথ্যে বলা হবে, আমরা প্রায় সবাই মানতাম যে আহমেদ জাহু, হুগো বুমো, মুর্তদা ফল এই ধরনের প্লেয়ার ছাড়া সেই অর্থে সের্জিও লোবেরা বা সের্জিও লোবেরা হয়ে ওঠার মতো যে সের্জিও লোবেরা, সেটা হয়তো নয়। কিন্তু এই যে দুটো ম্যাচ মোহনবাগানের দেখলাম, এখানে আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই এই মুহূর্তে সবার এটা বুঝতে, আমরা প্রায় বুঝতে পেরে গেছি যে দিমিত্রিয়াস পেত্রাতস কিন্তু এমন একটা পজিশনে খেলছে, যে পজিশনে এর আগে আমরা এফসি গোয়াতে, মুম্বাই সিটি এফসিতে বা ওড়িশা এফসিতে আমরা হুগো বুমোকে খেলতে দেখেছি। ঠিক এরকমই কিন্তু ওয়ার্কলোড হুগো বুমো নিত সের্জিও লোবেরার কোচিংয়ে। হ্যাঁ, হয়তো আহমেদ জাহু যে লেভেলের প্লেয়ার, আহমেদ জাহু যে ধরনের ডেলিভারি করতো, সেটা হয়তো অন্য কাউকে দিয়ে তিনি রিপ্লেস করাতে পারবেন না। কিন্তু সেই আহমেদ জাহু একা যে কাজটা করতো, সেই কাজটাই কিন্তু তিনি খুব টেকনিক্যালি আপুইয়া এবং থাপার মধ্যে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিয়েছেন। এবং দুজনে যেভাবে কম্বাইন করে খেলছে, কখনো মনে হচ্ছে যে আপুইয়া হচ্ছে আমার বক্স টু বক্স মিডফিল্ডার, কখনো মনে হচ্ছে না 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 আপুইয়া তো একদম নিচে বসে রয়েছে, ব্লক করছে, থাপাকে দেখো বক্স থেকে বক্স ঘুরছে। আবার কখনো মনে হচ্ছে না থাপা একটু নিচে নেমে আসছে, কন্ট্রোল করছে খেলাটাকে, আপুইয়া যেন ওপরের দিকে উঠে যাচ্ছে। এই যে একটা ভেরিয়েশন অন্ততপক্ষে সের্জিও লোবেরা পুট করতে পেরেছেন। এবং আরও একটা মাস্টার স্ট্রোক আমি বলবো, সেটা হচ্ছে লিস্টনকে ডান দিকে ঠেলে দেওয়া। হয়তো প্রথম ম্যাচে লিস্টন এফেক্টিভ ছিল না, কিন্তু এই ম্যাচে আমার পার্সোনালি মনে হয়েছে যে লিস্টন ডান দিকে মান্দারকে শুধুমাত্র ব্যস্ত করেনি, ও কিন্তু ইরফানকেও ব্যস্ত করে রেখেছিল। এবং ম্যাক্সিমাম সময়ে যে খেলা, যে কোথাও মানে অ্যাটাকিং মোডের যে মোহনবাগানের চান্সগুলো, সেগুলো কিন্তু ডান দিক থেকে হচ্ছিল। বাঁ দিক থেকে তার থেকেও বেশি রবসন কিন্তু অনেক বেশি মাঝখান থেকে বা একটু লেফট থেকে মিডিলের মধ্যে যে চ্যানেলটা, সেটা দিয়ে কিন্তু ঢোকার চেষ্টা করছিল। দেখো, তার স্কিল নিয়ে, তার অন্য কিছু নিয়ে বলার কিছু নেই, হয়তো আজকে গোলও পেতে পারতো, একটু যদি নিজের কন্ট্রোলটাও ঠিক রাখতে পারতো। আমার মনে হয় আস্তে আস্তে সবাই গোলের মধ্যে আসবে।
আজকে কামিংসের কথা বলো, কামিংসও অল্প সময় সুযোগ পেয়েছিল, তার মধ্যেও একটা ভালো চান্স নিয়েছিল। কিন্তু বলতে হবে যে নওয়াজের কথা এই সূত্রেই, যে নওয়াজ একটা খুব বাজে ইনজুরি পেয়েছিল, সেই কারণে তাকে উঠে যেতে হয়। সেই কারণে আমাদের বাঙালি আরও একজন গোলকিপার, কারণ ইন্ডিয়ান ফুটবলে এই মুহূর্তে বাঙালি প্লেয়ারের সংখ্যা কমে গেছে ওভারঅল সমস্ত ক্লাবে। সেখানে শ্রমিক মিত্রকে আমরা নামতে দেখি, এবং ঠিক আছে, দেখো দুটো গোলও কনসিড করেছে, যে সিচুয়েশনে করেছে, যে টিমের হয়ে খেলে করেছে, খুব একটা খারাপ কিছু না। কয়েকটা ভালো ডেফিনেট সেভ করেছে, ক্লিয়ার করেছে। তবে আমার মনে হয় যে এখানে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, যেটা এই গোলকিপার প্রসঙ্গ আসতেই উঠে এলো, সেটা হলো মোহনবাগানের সেট পিস। এখানে হয়তো অনেকেই আমার সাথে এগ্রি করবে যে মোহনবাগানকে অনেক সময় সেট পিসের জন্য বেশ ভয়ঙ্কর লাগতো, প্রচুর ভালো ভালো সেট পিস টেকার ছিল, সেই মোহনবাগানে কিন্তু সেট পিসের ভেরিয়েশন সেই অর্থে দেখা যাচ্ছে না। খুবই স্ট্রেট একটা সিস্টেম দেখা যাচ্ছে, এবং সেটা খুব সহজেই, যখন তোমার অপোনেন্টে এরিয়াল বলকে ক্লিয়ার করার জন্য স্ট্রং বা লম্বা ডিফেন্ডাররা রয়েছে বা লম্বা গোলকিপার রয়েছে, সেই স্ট্র্যাটেজি কিন্তু একদমই কাজে দিচ্ছে না। তুমি এলসিনোর কথা বলো, প্রীতমের কথা বলো, বা শ্রমিকের কথা বলো, ওরা এতটাই লম্বা যে ওই যে এরিয়াল বলগুলো আসছে বা একদম খুব সিম্পল স্ট্র্যাটেজি সেট পিস থেকে আসছে, সেটাকে কিন্তু ওরা বিট করে ফেলছে। রাদার যে মোহনবাগান গত সিজনে ওপেন প্লে থেকে প্রচুর অ্যাটাক করার পরেও গোল অনেক কম করছিল, সেই মোহনবাগান কিন্তু ওপেন প্লে থেকে এত পরিমাণে গোলের চান্স ক্রিয়েট করছে যে সেই এক্সজি কিন্তু আমি স্ট্যাটস চেক করতে গিয়ে দেখছি যে অনেকটা হাই অপোনেন্টের থেকে। তো অবশ্যই ওভারঅল পুরো সিস্টেমে এখনও অবধি এক্সজি কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানেরই হাই। ইস্টবেঙ্গল চান্সগুলো কনভার্ট করতে পেরেছে তুলনামূলকভাবে অনেক বেশি করে, মোহনবাগান হয়তো সেখানে কিছুটা কম করেছে, কিন্তু এক্সজি সিরিয়াসলি হাই লেভেলের রয়েছে, যে বিগ চান্সকে কনভার্ট করার যে একটা রেশিও, সেখানে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল তার অনেকটা অ্যাহেড রয়েছে। সব একটা কোথাও টেকনিক্যাল ফুটবল খেলতে চাইছে। ভিডিওটা শেষ করব ম্যাকলারেনের কথা দিয়ে। ম্যাকলারেনকে তুমি গোটা ম্যাচের মধ্যে খুব বেশি সময় কিন্তু ইনভলভ হতে দেখবে না, দেখবেই না। তার কারণ তার কাজটাই হচ্ছে একদম বক্সের মধ্যে প্রচারের রোলটাকে প্লে করা, ফক্স ইন দ্য বক্স। যে এমন একটা বল আসবে, যে বলটা হয়তো 50% চান্স রয়েছে গোল হওয়ার মতো, সেই বলকে আমি 100%-এ কনভার্ট করব। যে জায়গা থেকেও শ্রমিককে বোকা বানিয়ে একটা সুন্দর প্লেস করলো, আমার বলতে খারাপ লাগছে, কিন্তু আমাদের এখানে প্রচুর ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে, হাতে গোনা কয়েকজন বাদ দিলে, তারা কিন্তু ওই জায়গা থেকে গোলকিপারের গায়ে মারতো বা বাইরেও মারতে পারতো। অ্যাঙ্গেলটা অ্যাকিউট ছিল, গোলকিপার একদম ক্লোজ ডাউন করেই ফেলেছিল, কিন্তু ওখানেই কোথাও একজন টপ কোয়ালিটি স্ট্রাইকার, সে তার নিজের জাতটাকে চেনায়, যে আমার কাজই হচ্ছে এটা, এবং তোমরা এতজন ক্রিয়েটার রয়েছো, আমাকে একটা ভালো বল ক্রিয়েট করে দাও, সেখান থেকে দেখো যে কি সুন্দর একটা ডেলিভার করতে হয়। তো ওভারঅল মোহনবাগান তার প্রথম দুটো ম্যাচ 6 পয়েন্ট পেয়েছে। 23শে ফেব্রুয়ারি ইজ আ রিমার্কেবল ডে ফর মোহনবাগান। সেই 23শে ফেব্রুয়ারি আবারও মোহনবাগান দিমিত্রিয়স পেত্রাতসের করা গোলে লিড পেয়ে জিতেছে। অ্যান্ড ডেফিনেটলি মোহনবাগান সমর্থকরা এই দিনটাকে সেলিব্রেট করতে চাইবে, কারণ 5 দিন পরেই কলকাতা মিনি ডার্বি রয়েছে। যদিও উল্টো দিকে থাকা মোহামেডান স্পোর্টিং, তারা তুলনামূলক প্রচুর কম শক্তি নিয়ে মাঠে নামবে, কোনো বিদেশি প্লেয়ার তাদের নেই, ইয়াং কিছু ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, মানে সবাই ইন্ডিয়ান প্লেয়ারই রয়েছে, কিছু প্লেয়ার রয়েছে তাদের এক্সপিরিয়েন্স রয়েছে ভালো আইএসএলে, ম্যাক্সিমাম প্লেয়ার তারা খুব ইয়াং, তারা ম্যাক্সিমাম চেষ্টা করবে যতটা কম গোল খাওয়া যায়। কিন্তু ডার্বি ইজ অলওয়েজ আ ডার্বি, মাঠে যাও, মাঠ ভরাও, এনজয় করো, খেলা দেখতে থাকো। আমি ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। ওভারঅল একটা অসাধারণ সন্ধে, অসাধারণ একটা পারফরমেন্স, অসাধারণ একটা জয়, এবং সবথেকে বড় কথা ক্লিন সিট, ব্যাক টু ব্যাক ক্লিন সিট, ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে দুটো 4টে গোল। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি ক্রেজি সিজন ফর মোহনবাগান অ্যান্ড অবভিয়াসলি ইস্টবেঙ্গল ফ্যান্স। তারা তো ফাইটে থাকবেই, পেছনে কিন্তু মুম্বাই, গোয়া, বেঙ্গালুরু তারাও চেজ করবে, ইভেন জামশেদপুর ইজ দেয়ার। ইস্টবেঙ্গলের সাথে বা জামশেদপুরের খেলা রয়েছে। তো এই মাসের শেষ দুটো দিন কিন্তু আমরা হেভি ব্যস্ত থাকবো, দুটো পুরো ডিফারেন্ট অ্যাসপেক্টের ম্যাচ নিয়ে। কীভাবে এনজয় করছো এখনও অবধি আইএসএলকে এই সিজনে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের আজকে রাত্রে ফিলিংসটা ডেফিনেটলি কমেন্টে শেয়ার করতে থাকো। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও যদি নতুন হও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।